আপনারা দেখছেন এসবি টিভির বিশেষ সংবাদ। ট্রাম্পের সামনে স্টারশিপ রকেট উৎক্ষেপণ ইলন মাস্কের। মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের, যা বললেন এরদোগান। পারমাণবিক অস্ত্র দিয়েই পারমাণবিক যুদ্ধ ঠেকানো সম্ভব, রুশ পররাষ্ট্রমন্ত্রী। ৮১ বছর পর কুমিল্লা থেকে ২৪ সেনার দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান। চূড়ান্ত ডাক ইমরান খানের, ইসলামাবাদে আগামী ২ মাস জারি থাকবে ১৪৪ ধারা। পরমাণু বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স। মার্কিন ধনকুবের ইলন মাস্কের এ মহাকাশ সংস্থাটি টেক্সাসের ব্রাউন্সভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে স্থানীয় সময় ১৯ নভেম্বর এ রকেট উৎক্ষেপণ করা হয়। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ট্রাম্প নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ উৎক্ষেপণ দেখেন। স্পেস এক্স দাবি করেছে, তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে। এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এ সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চপ্যাডে ফিরিয়ে আনার কথা ছিল। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স। তবে পরে কারিগরি কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেস এক্স। বার্তা সংস্থা এফপি জানায়, স্পেস এক্স পরে স্টারশিপ বুস্টারটি ধরার পরিকল্পনা বাদ দেয়। এটি সমুদ্রে পড়তে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেটি মেক্সিকো উপসাগরে পড়েছে। মহাকাশে প্রায় ১ ঘণ্টা থাকার পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। এটি ভারত মহাসাগরে পড়বে। রাশিয়ার অবশ্যই নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইজেপ এরদোগান। ১৯ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি-20 শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। বলেন, আমি মনে করি রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে অনুমতি সেনাবাহিনীকে দিয়েছে মূলত যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার বিরুদ্ধে গৃহীত মস্কোর একটি প্রতিরোধমূলক পদক্ষেপ। এরদোগান বলেন, আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তাদের বিবেচনা করা উচিত। আমাদের মতো ন্যাটো দেশগুলো কেউ অবশ্যই নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তুরস্কের প্রতিবেশী। আমাদের অবশ্যই তাদের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করতে হবে। আমি আশা করি আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নিশ্চিত যুদ্ধবিরতি কার্যকরে সক্ষম হব এবং পৃথিবী যে শান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা নিশ্চিত করব। যে কোনো মূল্যে পারমাণবিক যুদ্ধ ঠেকাবে রাশিয়া, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার দাবি, শুধুমাত্র পরমাণু অস্ত্রের ভয় দেখিয়েই পরমাণু যুদ্ধ ঠেকানো সম্ভব। ১৯ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জি-20 সম্মেলনে এমন মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পারমাণবিক যুদ্ধ যাতে না বাধে সেজন্য যা যা করা দরকার তাই করব। রাশিয়া বিশ্বাস করে, পারমাণবিক অস্ত্রই একমাত্র উপায় যা দিয়ে পারমাণবিক যুদ্ধ ঠেকানো যায়। পশ্চিমারা জানে না এমন কিছুই আমাদের পরমাণু নীতিতে সংযোজন করা হয়নি। ভিন্ন কিছু নেই সেখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ২৪ জন সেনার দেহাবশেষ কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ফিরিয়ে নিচ্ছে জাপান। সমাধি খনন ও যাচাই বাছাই শেষে দেহাবশেষ নিতে কাজ করছে জাপানের একটি বিশেষজ্ঞ দল। এ বিষয়ে যৌথভাবে কাজ করছে জাপান ও কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন। সংশ্লিষ্টরা জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জন জাপানি সেনার দেহাবশেষ সমাহিত করার ৮১ বছর পর সরিয়ে নিজ দেশে নিয়ে যাচ্ছে জাপান। তাদের দেহাবশেষ সহ এসব সমাধিতে পাওয়া স্মৃতিচিহ্ন নিয়ে যাওয়া হবে। জাপান থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল ওই ২৪ জাপানি সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছেন। বিশেষজ্ঞ দলটির ৭ জনের মধ্যে ৬ জন জাপানের ও ১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের সহায়তা করছে বাংলাদেশ সরকার। গত ১৩ নভেম্বর শুরু হওয়া এই কার্যক্রম আগামী ২৪ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিককে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে সমাহিত করা হয়। প্রতি বছরের নভেম্বর মাসে কমনওয়েলথভুক্ত দেশের হাইকমিশনার সহ তাদের প্রতিনিধিরা এই সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নিহতদের স্মরণ করেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ২ মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে দেশটির সরকার। আগামী ২৪ নভেম্বর পাকিস্তান তেহরিক ইনসাফ পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই আন্দোলনকে চূড়ান্ত ডাক হিসেবে অভিহিত করেছেন। ১৮ নভেম্বর পাকিস্তান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডনর এক প্রতিবেদনে এ তথ্য জানান। পিটিআই এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২৪ নভেম্বর দেশব্যাপী আন্দোলনের চূড়ান্ত ডাক দিয়ে বলেন, চুরি হওয়া ম্যান্ডেট, অন্যায় গ্রেপ্তার এবং
26তম সংশোধনীর বিরুদ্ধে এই প্রতিবাদ আয়োজন করা হচ্ছে। ইমরান খান ভাষায় একটি স্বৈরাচারী শাসনকে শক্তিশালী করেছে। ইমরান খান তার দল ও সমর্থকদের জন্য এই প্রতিবাদকে একটি অগ্নিপরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন। তিনি দেশের আইনজীবী সম্প্রদায়, সিভিল সোসাইটি এবং প্রবাসী সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেট উসমান আশরাফের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু গোষ্ঠী বেআইনি সমাবেশের পরিকল্পনা করছে, যা শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এ নির্দেশনার অধীনে রাজধানীতে ৫ বা তার বেশি মানুষের জনসমাগম নিষিদ্ধ করা হবে। রাশিয়া ভ্রাম্যমাণ বোমা আশ্রয় কেন্দ্র কিউবিএমের তৈরি করছে। এ আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমার বিস্ফোরণের শকওয়েভ ও তেজস্ক্রিয়তা সহ বিভিন্ন হুমকি থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। এদিকে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য আইন আরও শিথিল করেছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রাকৃতিক, মানবসৃষ্ট বোমার বিস্ফোরণ, ভবনের ধ্বংসাবশেষ, বিপজ্জনক রাসায়নিক এবং অগ্নিকাণ্ড থেকে সুরক্ষা দেবে এ আশ্রয়কেন্দ্র। জানা গেছে, কিউবিএম আশ্রয়কেন্দ্র দেখতে একটি শক্তিশালী শিপিং কন্টেইনারের মতো। এতে দুটি রুম রয়েছে, একটিতে ৫৪ জন মানুষ থাকতে পারবে, অন্য রুমে প্রযুক্তিগত যন্ত্রপাতি রাখা হবে। এছাড়া এ আশ্রয়কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বিধি যোগ করা যাবে। এদিকে রাশিয়া তাদের এই পদক্ষেপের ব্যাপারে স্পষ্ট করেনি। তবে রাশিয়া এমন সময় এই আশ্রয়কেন্দ্র তৈরি করছে, যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দেন। এইদিকে গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, মোবাইল আশ্রয়কেন্দ্র একটি বহুমুখী কাঠামো, যা প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট বিপদ থেকে মানুষকে সুরক্ষা দেয়। এটি নাগরিকদের নিরাপত্তা উন্নত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সহজেই ট্রাকে পরিবহনযোগ্য এবং পানীয় জলের সংযোগের উপযোগী। এমনকি রাশিয়ার বিশাল উত্তরাঞ্চলের তুষারাচ্ছন্ন এলাকাতেও এটি স্থাপন করা সম্ভব বলে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে।